আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। ভাবুন তো, একটা শক্ত মেরুদণ্ড ছাড়া কি আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি? একদমই না, তাই না? ঠিক তেমনি যে কোনো ভাষার ক্ষেত্রেই ব্যাকরণ হল সেই অপরিহার্য মেরুদণ্ড। শব্দ আর বাক্যকে সঠিক রূপ দিতে এর কোনো বিকল্প নেই। আর আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলবো। কিভাবে এই ব্যাকরণকে সবচেয়ে কার্যকর উপায়ে শেখানো যায়। চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। এখন শুরুতেই একটা দারুণ প্রশ্ন মাথায় আসতে পারে, ব্যাকরণ শেখানোর কি আসলে কোনো নিখুঁত বা পারফেক্ট উপায় আছে? সত্যি বলতে কি, যুগ যুগ ধরে ভাষাবিজ্ঞানী আর শিক্ষকরা এই জাদুকরী উপায়ের খোঁজ করে আসছেন, কিন্তু মজার ব্যাপার হলো এমন কোনো সিঙ্গল ম্যাজিক ফর্মুলা আসলেই নেই। বরং আমাদের কাছে আছে চমৎকার একটা টুলকিট বা পদ্ধতির বিশাল ভাণ্ডার। শিক্ষার্থীদের বিভ্রান্ত না করে খুব সহজে ভাষার এই মেরুদণ্ডটা কিভাবে শেখানো যায় সেটা পুরোপুরি নির্ভর করে আমরা কোন টুলটা ব্যবহার করছি তার উপর। আজকের এই পুরো বিশ্লেষণ জুড়ে আমরা যে বিষয়গুলো দেখব তা হল: ১. ভাষার মেরুদণ্ড হিসাবে ব্যাকরণের ভূমিকা। ২. নিয়ম বনাম আবিষ্কার নির্ভর শিক্ষা। ৩. এই দুটোর চমৎকার মিশ্রণ। ৪. ব্যাকরণের প্রাকৃতিক প্রেক্ষাপট। ৫. জনপ্রিয় পিপিপি ফ্রেমওয়ার্ক। এবং ৬. কিভাবে সঠিক শেখানোর পদ্ধতিটি বেছে নিতে হয়। পর্ব ১. ব্যাকরণ, ভাষার মেরুদণ্ড। আচ্ছা, ব্যাকরণ ছাড়া কি আদৌ কোনো অর্থপূর্ণ যোগাযোগ সম্ভব? না, যোগাযোগ তখন একেবারে দুর্বল আর কনফিউজিং হয়ে পড়ে। ধরুন, কয়েকটা শব্দ শুধু পাশাপাশি বসিয়ে দেওয়া হলো, কিন্তু কোনো সঠিক স্ট্রাকচার নেই। তখন কিন্তু আসল অর্থটা উদ্ধার করা আক্ষরিক অর্থেই অসম্ভব হয়ে যায়। আর ঠিক এই কারণেই ব্যাকরণ শেখা এবং শেখানোটা এতটা ক্রুশিয়াল। পর্ব ২. নিয়ম বনাম আবিষ্কার নির্ভর শিক্ষা। ট্র্যাডিশনাল ব্যাকরণ শেখানোর ক্ষেত্রে আমরা মূলত দুটো একদম বিপরীত প্রান্ত দেখতে পাই। একদিকে আছে শিক্ষকের সরাসরি নিয়ম বুঝিয়ে দেওয়া, আর অন্যদিকে আছে শিক্ষার্থীদের নিজেদের একটু মাথা খাটিয়ে নিয়মটা আবিষ্কার করা। চলুন এই দুই পদ্ধতির মজার পার্থক্যটা একটু খতিয়ে দেখি। শুরুতেই বলা যাক ডিডাকটিভ বা অবরোহী পদ্ধতির কথা। এটা বেশ সোজাসাপটা। নিয়ম থেকে উদাহরণ। এখানে শিক্ষক প্রথমেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো কোনো একটা নিয়ম খুব সুন্দর করে বুঝিয়ে দেন, আর তারপর সেটা দিয়ে বাক্য লেখান। এর ঠিক উল্টো দিকে আছে ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতি। এখানে গেমটা শুরু হয় উদাহরণ দিয়ে। ধরুন, বোর্ডে লেখা হলো হি ইজ রানিং বা শি ইজ রিডিং। ব্যাস, এরপর শিক্ষার্থীরা এই উদাহরণগুলো একটু ঘেঁটে নিজেরাই এর ভেতরের আসল নিয়মটা খুঁজে বের করে। দুটো পদ্ধতিরই কিন্তু দারুণ কিছু প্লাস আর মাইনাস পয়েন্ট আছে। ডিডাকটিভ পদ্ধতিটা বেশ কাজের, কারণ এতে সময় বাঁচে। চটজলদি কিছু শেখাতে হলে এর জুড়ি নেই। কিন্তু মুশকিল হলো এতে শ্রোতারা অনেক সময় প্যাসিভ বা নিষ্ক্রিয় হয়ে পড়ে। অন্যদিকে ইন্ডাকটিভ পদ্ধতিতে শিক্ষার্থীরা বেশ প্রোঅ্যাক্টিভ থাকে। বিখ্যাত ভাষাবিজ্ঞানী স্কট থর্নবেরি এই পদ্ধতিটাকে দারুণ সাপোর্ট করেন, কারণ এতে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং বা গভীর বোঝাপড়া তৈরি হয়। তবে হ্যাঁ, এটা একটু বেশি সময় নেয়, আর যারা একটু দুর্বল শিক্ষার্থী তারা মাঝে মাঝে কনফিউজড হয়ে যেতে পারে। পর্ব ৩. নিয়ম এবং আবিষ্কারের মিশ্রণ। যেহেতু দুই পদ্ধতিরই ভালো মন্দ দুটো দিকই আছে, তাহলে উপায় কি? ঠিক এখানেই আসে একটা চমৎকার মিডল গ্রাউন্ড বা মধ্যবর্তী পথ, যেখানে স্টুডেন্টসদের কৌতূহল আর টিচারের গাইডেন্স, এই দুয়ের একদম পারফেক্ট একটা ব্লেন্ড বা মিশ্রণ ঘটে। আর এই হাইব্রিড বা মিশ্র পদ্ধতিটাকেই বলা হয় ইন্ডাকটিভ ডিডাকটিভ পদ্ধতি। আজকালকার আধুনিক ভাষার ক্লাসগুলোতে এটি রীতিমতো গেম চেঞ্জার। এখানে হয় কি, প্রথমে শিক্ষার্থীদের কিছু উদাহরণ দিয়ে নিয়মটা গেস বা অনুমান করতে বলা হয়। এতে ক্লাসের এনার্জি লেভেল একদম হাই থাকে। এরপর তাদের অনুমান কতটা সঠিক হলো বা কোনো কনফিউশন আছে কিনা সেটা ক্লিয়ার করার জন্য শিক্ষক খুব সুন্দর করে নিয়মটা বুঝিয়ে দেন। মানে একদিকে এনগেজমেন্ট, অন্যদিকে ক্লারিটি, একদম ব্যালেন্সড একটা ব্যাপার। ক্লাসরুমে এর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়া যাক। ধরুন, পাস্ট সিম্পল টেন্স শেখানো হচ্ছে। প্রথমেই নিয়মের খাতা না খুলে অতীতকালের কিছু মজার বাক্য দেওয়া হলো। সবাই মিলে বাক্যগুলো দেখে নিয়মটা একটু ব্রেকডাউন করার চেষ্টা করলো, আর সবশেষে শিক্ষক এসে পুরো বিষয়টা একদম জলের মতো পরিষ্কার করে দিলেন। এই ব্যালেন্সটা আসলে অসাধারণ কাজ করে। পর্ব ৪. ব্যাকরণের জন্য প্রাকৃতিক বা স্বাভাবিক প্রেক্ষাপট। ব্যাকরণ মানেই কি শুধু গাদা গাদা রুলস মুখস্থ করা? একদমই না। মাতৃভাষা শেখার মতো
খুব ন্যাচারাল বা স্বাভাবিকভাবেও কিন্তু ব্যাকরণ আয়ত্ত করা যায়। চলুন দেখি সেটা কিভাবে সম্ভব। এই প্রাকৃতিক উপায়টাকে বলা হয় ইনসিডেন্টাল মেথড বা আকস্মিক পদ্ধতি। এখানে গ্রামারকে আলাদা কোনো সাবজেক্ট হিসেবে ট্রিট করা হয় না, বরং পড়া, শোনা বা আড্ডার ফাঁকে ফাঁকে অবচেতনভাবেই ব্যাকরণটা শেখা হয়ে যায়। এখানে ফোকাসটা থাকে নিয়মে নয়, বরং কথার আসল অর্থের দিকে। খুবই সাবলীল একটা প্রক্রিয়া, তাই না? এর সবচেয়ে রিলেটেবল একটা উদাহরণ হলো গল্পের বই পড়া। যখন একটা দারুণ ইংরেজি গল্পের বই পড়া হয় তখন কিন্তু লাইনের পর লাইনে পাস্ট টেন্সের ছড়াছড়ি থাকে। আলাদা করে স্ট্রাকচার মুখস্থ না করেই গল্পের সেই ন্যাচারাল ফ্লো থেকে পাস্ট টেন্সের ফর্মগুলো অটোম্যাটিক্যালি মাথায় গেঁথে যায়। তবে হ্যাঁ, অবজেক্টিভলি বলতে গেলে এই প্রসেসটা একটু স্লো হতে পারে, আর কিছু খটমট নিয়ম হয়তো পুরোপুরি ক্লিয়ার নাও হতে পারে। আরেকটা দারুণ ইফেক্টিভ মেথড হল কনটেক্সট বেসড লার্নিং বা প্রসঙ্গভিত্তিক শিক্ষা। ভাষাবিজ্ঞানী রিচার্ডস এবং রজার্সের মতো এক্সপার্টরাও এই পদ্ধতিটির খুব প্রশংসা করেন। এর মূল কথা হল ব্যাকরণকে সরাসরি আমাদের বাস্তব জীবনের সাথে কানেক্ট করে দেওয়া। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বা সিএলটিতে এটি খুব জনপ্রিয়। রুলসগুলো যখন রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে মিলে যায় তখন সেটা ভোলা কিন্তু বেশ কঠিন। যেমন ধরুন ক্লাসরুমে দেয়ার ইজ বা দেয়ার আরের ব্যবহার শেখানো হবে। বোরিংভাবে বোর্ডের রুলস না লিখে যদি বলা হয়, আচ্ছা আমাদের এই ক্লাসরুমে কি আছে চলো তো একটু ইংলিশে বলি, তখন কেউ হয়তো বলবে দেয়ার ইজ এ হোয়াইট বোর্ড বা দেয়ার আর 20 ডেস্কস। নিজের চেনা পরিবেশের সাথে মিলিয়ে শিখলে সেটা খুব সহজেই মাথায় গেঁথে যায়। এরপর আমরা আসছি আমাদের পঞ্চম পর্বে, দ্য পিপিপি ফ্রেমওয়ার্ক। ইএসএল ক্লাসরুমগুলোতে এটা সম্ভবত সবচেয়ে গোছানো এবং বহুল ব্যবহৃত একটা স্ট্রাকচার। এর মূল উদ্দেশ্য হল একটা নির্দিষ্ট নিয়মের কড়া শাসন থেকে ধীরে ধীরে সৃজনশীলতার স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়া। এই ফ্রেমওয়ার্কের ধাপ মূলত 3টি। প্রথম পি হল প্রেজেন্টেশন, যেখানে শিক্ষক চমৎকারভাবে উদাহরণসহ নতুন নিয়মটি তুলে ধরেন। দ্বিতীয় পি হল প্র্যাকটিস। এখানে বেশ কন্ট্রোলড ওয়েতে কিছু অনুশীলন করানো হয়, যেমন ধরুন শূন্যস্থান পূরণ। আর সবশেষে থার্ড পি অর্থাৎ প্রোডাকশন। এটি হলো সেই ম্যাজিক স্টেজ যেখানে আগের ধাপগুলোর লার্নিংকে কাজে লাগিয়ে একেবারে স্বাধীনভাবে কথা বলা বা লেখা হয়। একদম লজিক্যাল একটা ফ্লো। ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি ভাবা যাক। ধরা যাক ইফ ক্লজেস বা শর্তযুক্ত বাক্য শেখানো হচ্ছে। প্রেজেন্টেশন ধাপে ফর্মটা বোঝানো হলো, প্র্যাকটিস ধাপে হয়তো কিছু গ্যাপ ফিলের কাজ দেয়া হলো, যেখানে জাস্ট শূন্যস্থান পূরণ করতে হবে। আর প্রোডাকশন ধাপে সেখানে হয়তো একটা দারুণ রোল প্লে বা চরিত্রাভিনয়ের আয়োজন করা হলো, যেখানে সবাই নিজেদের মতো করে শর্তযুক্ত বাক্য তৈরি করে আড্ডা দিচ্ছে। নিয়ন্ত্রণ থেকে স্বাধীনতার দিকে যাওয়ার কি দারুণ একটা জার্নি। এবার আমরা চলে এসেছি আমাদের ষষ্ঠ এবং শেষ পর্বে, শেখানোর পদ্ধতি বেছে নেয়া। এতক্ষণ ধরে আমরা ডিডাকটিভ, ইন্ডাকটিভ, ইনসিডেন্টাল, প্রসঙ্গভিত্তিক আর পিপিপি ফ্রেমওয়ার্কের মতো কতগুলো দারুণ টুলের কথা জানলাম। এখন প্রশ্ন হলো, এর মধ্যে কোনটা সেরা? সত্যি বলতে সব সিচুয়েশনের জন্য ফিট হবে এমন কোনো একক সেরা পদ্ধতি নেই। আসল এক্সপার্টিজ হলো পরিস্থিতি বুঝে এই সমৃদ্ধ টুলকিট থেকে সঠিক টুলটি পিক করা। এই সঠিক টুলটি বাছাই করার বিষয়টা পুরোপুরি নির্ভর করে 3টি খুব সিম্পল জিনিসের ওপর। 1. শিক্ষার্থীর বয়স, কারণ বাচ্চাদের শেখানোর স্টাইল আর বড়দের স্টাইল এক হবে না। 2. শিক্ষার্থীর লেভেল, তারা কি একদম বিগিনার নাকি বেশ অ্যাডভান্সড। এবং 3. তাদের নির্দিষ্ট প্রয়োজনটা আসলে কি, তারা কি স্রেফ এক্সাম পাস করতে চাইছে নাকি সাবলীলভাবে কথা বলতে চাইছে। এই বিষয়গুলো মাথায় রাখলেই একদম পারফেক্ট মেথডটা বেছে নেওয়া সম্ভব। এই আলোচনার শেষ পর্যায়ে এসে প্রখ্যাত ভাষাবিজ্ঞানী স্কট থর্নবেরির সেই অসাধারণ কথাটা না বললেই নয়। তার হাউ টু টিচ গ্রামার বইয়ে তিনি খুব সুন্দর করে বলেছেন, লক্ষ্য শুধু নিয়ম জানা নয়, বরং বাস্তব জীবনে তা ব্যবহার করা। কথাটা শুনলে খুব সাধারণ মনে হলেও এর গভীরতা কিন্তু অনেক। ব্যাকরণকে শুধু কিছু শুষ্ক নিয়মের তালিকা হিসেবে না দেখে বরং অর্থবহ যোগাযোগ তৈরি করার একটা দারুণ হাতিয়ার হিসেবে দেখাই হল আসল সার্থকতা। আমরা আজকের এই গভীর বিশ্লেষণের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে একটা ছোট্ট কিন্তু দারুণ ভাবনার খোরাক রেখে যেতে চাই। ব্যাকরণের এই বিশাল টুলকিট থেকে কোন বিশেষ টুলটি পরবর্তী লেসন প্ল্যানকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে? আশা করি আজকের এই ইনসাইটগুলো ভাষার জগতে নতুন কোনো দিগন্ত উন্মোচন করতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।